আমি আজকে যে ক্লাসটি তোমাদের জন্য নিব সেই ক্লাসটির নাম হচ্ছে রিডিং স্কিল। এটি ইংরেজিতে যারা অনার্স পড়ছো তাদের অনার্স পার্ট 1-এর একটি কোর্স। আমি যদিও ইংরেজিতে অনার্সের ক্লাসগুলো ইংরেজিতে নিতেই পছন্দ করি এবং আমি মনে করি যে এই ক্লাসগুলো ইংরেজিতে নেওয়ার মাধ্যমে তোমাদের যে ইংলিশের যে অ্যাকসেন্টটা, এই অ্যাকসেন্টটা বা ইংরেজি শোনার যে একটা প্রবণতা বা ইংরেজিতে বলার যে একটা প্রবণতা সেটি যাতে তোমাদের মধ্যে তৈরি হয়, সেই জন্য আমি সকল ক্লাসই অনার্সের অনলাইনে যে ক্লাসগুলো আমি নিচ্ছি সেগুলো আসলে আমি ইংরেজিতে নেওয়ারই চেষ্টা করছি। কিন্তু আমার যেহেতু আজকের ক্লাসটি একটু ভিন্ন, এই ক্লাসটি হচ্ছে প্রস্তুতি সংক্রান্ত, যে তুমি কিভাবে এই রিডিং স্কিল বিষয়টা প্রস্তুতি গ্রহণ করবে। সেই জন্য আমি আসলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, তো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই উড লাইক টু টেক দ্য ক্লাস ইন বাংলা। মাতৃভাষাতেই ক্লাসটা নিচ্ছি যাতে তোমরা আসলে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে সেই কথাগুলোতেই বেশি মনোযোগটা দিতে পারো এবং সেটির মাধ্যমে যাতে তোমরা নিজের উপকৃত হতে পারো। রিডিং স্কিল এটি এমন একটি কোর্স, যে কোর্সে ছাত্রছাত্রীরা যদি একটু ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তাহলে অন্য যে কোনো কোর্সের চেয়ে বেশি মার্ক পাওয়া যায়, কারণ যেহেতু এটি রিডিং স্কিল। এবং এই রিডিং স্কিল আমরা নাম শুনে বুঝতে পারছি, রিডিং স্কিল যে পড়ার যে দক্ষতা, পাঠের যে দক্ষতা, সেটা এই স্কিল, সেই স্কিলটা বা সেটি হচ্ছে এই কোর্সটার আলোচ্য বিষয়। কিন্তু যখন এটা ইভালুয়েশন হবে, তোমাকে যখন মূল্যায়ন করা হবে, মূল্যায়ন কিন্তু তোমার রিডিং দিয়ে হবে না। তুমি রিডিং কতটুকু করতে পেরেছো সেটা কিন্তু তোমার রাইটিং দিয়েই মূল্যায়ন হবে। অর্থাৎ তোমাকে কিন্তু এটা লিখেই প্রমাণ করতে হবে যে তুমি যা দেওয়া হয়েছিল সেগুলো বুঝতে পেরেছো কিনা। সুতরাং রিডিং স্কিল আর রাইটিং স্কিলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি গভীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ রিডিং স্কিলটা প্রমাণ করতে হবে তোমাকে রাইটিং স্কিলের মধ্য দিয়ে, কারণ তুমি কিন্তু রাইটিং দিয়েই কিন্তু প্রমাণ করতে হবে যে তুমি রিডিং স্কিলটা বা রিডিং এই ম্যাটেরিয়ালসগুলো কতটুকু বুঝতে পেরেছো। এখন এই রিডিং স্কিলে কিন্তু টোটাল যে বিষয়গুলো আছে 80 মার্ক, তোমাদের প্রত্যেকটা কোর্সে 80 মার্ক, এবং সেই 80 মার্কের মধ্যে 3টা ভাগে 80 মার্কের কোর্সটি বিভক্ত। প্রথম যে ভাগটি সেটি হচ্ছে পার্ট এ বা পার্ট 1, যেখানে তোমার একটি প্যাসেজ থাকবে, যেটাকে আমরা কম্প্রিহেনশন বলতে পারি, রিডিং কম্প্রিহেনশন বলতে পারি বা প্যাসেজ বলতে পারি। এই প্যাসেজটির উপরে তোমাকে 10 মার্কের উত্তর দিতে হবে, যদিও 13টি কোশ্চেন থাকবে। এবং এই প্যাসেজের মধ্যে যেটি হবে সেটি হচ্ছে কিছু প্রশ্ন থাকবে, যেগুলো এক কথায়, মানে এক কথা বলতে কি, মানে একটি সেন্টেন্সে বা 1 থেকে 2 লাইনের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে ওই প্যাসেজের আলোকে। এবং সেটি কিন্তু তোমাকে অবশ্যই প্যাসেজটি ভালো করে উপলব্ধি করে, রিয়ালাইজ করে তোমাকে কিন্তু দিতে হবে। এবং সেটি যদি তুমি মনে করে থাকো যে এটি আসলে কোথাও থেকে কমন পাবে, মানে এটি তুমি পরীক্ষার হলে তোমার পরিচিত কোনো বিষয় হবে, এমনটি কিন্তু নাও হতে পারে। কারণ অসংখ্য রিডিং ম্যাটেরিয়ালস আছে পৃথিবীতে, যে কোশ্চেন সেট করবে সে কিন্তু যে কোনো ম্যাটেরিয়ালসই কিন্তু সে সিলেক্ট করতে পারে। সেই জন্য আসলে কমন পড়ার আশায় না থেকে এটির উপর প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে যে কোনো প্যাসেজ যদি আসে তাহলে সেটি কিভাবে ওই প্যাসেজটি পড়ে তুমি উত্তর দিতে পারো সেটি যাতে তুমি পারো। এবং এই প্যাসেজ পড়ে উত্তর দেওয়াটি তোমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়, কারণ তুমি ইন্টারমিডিয়েটে অথবা 9-10-এও কিন্তু তুমি কম্প্রিহেনশন বা প্যাসেজ পড়ে তোমাকে উত্তর দিতে হয়েছে। তো সুতরাং এখানে এই যে প্রশ্নোত্তর তুমি দিবে, সেই প্রশ্নোত্তরের মধ্যে শুধুই যে কোশ্চেন অ্যান্সার ওই প্যাসেজের আলোকে যে শুধু তুমি কোনো একটা থিমেটিক অ্যান্সার দিতে হবে, বিষয়ভিত্তিক অ্যান্সার, এরকমটা না, গ্রামাটিক্যাল প্রশ্ন কিন্তু কিছু থাকবে। এবং সেই গ্রামাটিক্যাল কোশ্চেনের মধ্যে যেমন তোমার থাকবে কিছু সিনোনিমস থাকবে, যে তোমাকে কিছু সিনোনিম লিখতে বলতে পারে, অথবা কিছু অ্যান্টোনিমও দিতে পারে, বিপরীত শব্দ, প্রতিশব্দ বা বিপরীত শব্দ। এরপর তোমাকে কোনো ওয়ার্ড চেঞ্জ দিতে পারে। এরপর তোমার কমপ্লিটিং সেন্টেন্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ, বা অর্ধেক সেন্টেন্স দেওয়া আছে, বাকি সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে, বাকি তোমাকে লিখতে বলতে পারে। এরপরে তোমার কোনো মডেল অক্সিলারি ব্যবহার তোমাকে দেওয়া হতে পারে। এরপরে প্রিপোজিশনের উপরে কিছু নিয়ম, প্রিপোজিশনের উপরে কিছু তোমাকে প্রশ্ন করা হতে পারে। এরপরে তোমাকে হয়তো ট্রান্সফরমেশন, যেটা আমরা বলি যে চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অথবা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, অথবা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই বিষয়গুলোর উপরে আন্তঃপরিবর্তন সেন্টেন্সে সেগুলো কিন্তু দেওয়া হতে পারে। এইরকম কিন্তু যে বিষয়গুলো আমি তোমাদের সামনে আলোকপাত করলাম, সেই বিষয়ে 13টি বিষয়, মানে 13টি প্রশ্ন, বিষয়ের উপর 13টি প্রশ্ন থাকবে, এবং সেই 13টি প্রশ্নের মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি হচ্ছে পার্ট এ বা পার্ট 1-এর প্রস্তুতি। এবং যেটি তুমি নিতে পারো, একটু চর্চা করতে পারো, কিছু প্যাসেজ তুমি সিলেক্ট করে সেই প্যাসেজগুলোকে যদি বাসায় বসে সেগুলো তুমি প্রস্তুতি গ্রহণ করো, তাহলে 10টা প্যাসেজ তুমি যদি প্রস্তুতি নাও, 10টা প্যাসেজ যদি তুমি এগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার মধ্যে একটি অভিজ্ঞতা অর্জিত হবে, এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে তুমি কিন্তু এই পার্ট এর উত্তরটা দিতে পারবে। পার্ট বি যেটি বিষয়, সে পার্ট বিতে কিন্তু আবার আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে, এবং সেই প্যাসেজের আলোকে কিন্তু 8টি প্রশ্ন থাকবে। এখানে কিন্তু তোমার 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নে কিন্তু 4 মার্ক করে, 4 × 5 = 20,
20 মার্ক। এবং এখানে একটি সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যে যেহেতু 8টি প্রশ্ন থাকবে, তুমি কিন্তু যে কোনো 5টি চয়েস করে সেই উত্তর তুমি দিতে পারবে। এবং এখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো একটু ইলাবোরেট, কারণ যেহেতু 4 মার্ক। ওইখানে প্রশ্নগুলো যেমন আগের প্রশ্ন এক কথায় তুমি উত্তর দিয়েছিলে একটি বা দুটি লাইনে, এখানে কিন্তু তা না, এখানে তোমাকে একটু বড় করতে হবে এবং ওইটাকে ব্যাখ্যা করে লিখতে হবে। যেমন আমি একটু পার্থক্য বলি, একটি পার্থক্য বললে তুমি বুঝতে পারবে। যেমন পার্ট এ তে যদি কোনো একটা কম্প্রিহেনশন আসে, তোমাকে বলা হলো যে গিভ দ্য সুইটেবল টাইটেল অফ দিস প্যাসেজ, তোমাকে বলা হলো যে এই প্যাসেজটি একটি টাইটেল দাও সুইটেবল। সেমন তুমি একটি সেন্টেন্সে বা এক লাইনে তুমি সেই টাইটেলটা দিয়ে দিলে, এটি কিন্তু পার্ট এর প্রশ্ন, 1 মার্কের প্রশ্নের উত্তর। কিন্তু যখন তোমার এটিই যখন পার্ট বিতে আসবে, তখন কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে বলা হবে যে গিভ দ্য সুইটেবল টাইটেল অফ দিস প্যাসেজ অ্যান্ড গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তো তখন তোমাকে বলা হবে যে এটি একটি টাইটেল তুমি দাও এই প্যাসেজটির, এবং তার টাইটেলটি কেন তুমি এভাবে দিলে তার পক্ষে তুমি যুক্তি দাও। তার মানে তখন তোমাকে কিন্তু একটু এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, যেহেতু এখানে মার্কস হচ্ছে 4 মার্ক। এবং সেটিও কিন্তু তোমাকে আসলে এই যে পার্ট বি এর যে উত্তরগুলো, সেই উত্তরগুলো কিন্তু আসলে কোনো কমন আসার কোনো বিষয়গুলো না। কেউ যদি এটা মনে করে যে কমন আসবে, এটা হাস্যকর বিষয়, কারণ এই পার্ট এ পার্ট বি এগুলো কিভাবে কমন আসবে, এগুলো তো যে কোনো প্যাসেজ আসতে পারে। সেই প্যাসেজের উপরে তোমাকে কিভাবে তুমি উত্তরগুলো দিতে পারবে, অন্তত কিছু প্যাসেজ সিলেক্ট করে তার আলোকে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং তাহলে আমি মনে করি যে পার্ট বি প্রস্তুতি তুমি নিতে পারবে। এরপরে আমরা আসি পার্ট সি। এই পার্ট সিটা হচ্ছে একমাত্র বিষয় যেখানে 50 মার্ক, যেটি কমন আসার সম্ভাবনা আছে, যদিও একেবারে নিশ্চয়তা দেওয়া যাবে না। কমন আসার কি কারণে সম্ভাবনা আছে, কারণ পার্ট সিটা হচ্ছে একটা কবিতা আসবে এবং সেই কবিতার উপরে তোমাকে উত্তর দিতে হবে। তোমাদের যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যে কোর্সটা আছে, সেখানে 20টা কবিতা তোমরা পড়ো, সেই 20টা কবিতার মধ্যেও কিন্তু যে কোনো কবিতা আসতে পারে। অবশ্যই এই 20টি কবিতার মধ্যে আসবেই এরকম কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, বাইরের কবিতাও আসতে পারে। এই জন্য বাইরের যে কিছু কমন কবিতা যেগুলো আছে, যেমন অনার্স পার্ট 2তেও ছেলেমেয়েরা যে কবিতাগুলো পড়ে থাকে, সেই কবিতাগুলোর উপরেও প্রস্তুতি কিন্তু গ্রহণ করার প্রয়োজন আছে। যদিও গত কয়েক বছরে আমরা দেখেছি যে পার্ট এ থেকে তোমার যেটা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, সেখান থেকেই একটু বেশি এসেছে, কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারবো না যে সেখান থেকে আসবে। এই জন্য তোমাকে এই পার্ট সির জন্য তোমাকে যেমন ওই কবিতাগুলো প্রস্তুতি গ্রহণ করতে হবে, পাশাপাশি তোমাকে অবশ্যই আরেকটু ভিন্ন ধরনের যে কবিতাগুলো সচরাচর মানে কমন বলে আমরা মনে করে থাকি, সেই কবিতাগুলোকে তোমার একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে তুমি উত্তর দিতে পারো। তো এখানে যে বিষয়গুলো আসবে, এখানে কিন্তু 8টি প্রশ্ন, এবং সেই 8টি প্রশ্নের মধ্যে তোমাকে 5টি উত্তর দিতে হবে। আমি সেই 8টি প্রশ্ন সম্পর্কে একটু সিনপসিস আকারে তোমাকে ধারণা দিচ্ছি, এবং পরবর্তীতে যদি আমি আরো কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো, এবং সেই ক্লাসগুলোতে আমি হয়তো আরেকটু ইলাবোরেট কোনো একটি বিষয় নিয়ে সেই বিষয়টাই হয়তো ইলাবোরেট আলোচনা করবো। কিন্তু এখন আমি সিনপসিস আকারে এটা একটু আলোচনা করছি। যেমন এই কবিতা যেটি দেওয়া থাকবে, মনে করো কথার কথা আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, যদি এই কবিতাটা দেওয়া থাকে, তো এই কবিতার আলোকে তোমাকে কি করা হবে, তোমাকে হয়তো বলা হলো যে এই কবিতার আলোকে কিছু প্রশ্ন দেওয়া হলো, একটা প্রশ্ন দেওয়া হলো, সেই প্রশ্নের উত্তর দিতে বলা হলো, এবং সেই প্রশ্নের উত্তর তুমি এই কবিতাটা পড়ে তুমি কিন্তু একটু ইলাবোরেটলি, কারণ এখানে 10 মার্ক মাথা রাখতে হবে, তোমাকে ইলাবোরেটলি দিতে হবে। এবং প্রশ্নটা এমন হবে যে প্রশ্নটা ইলাবোরেটলি বা বিস্তৃতভাবে উত্তর দেওয়া যায়। তো যেমন যদি মনে করো আই ওয়ান্ডার লোনলি যে ক্লাউড কবিতা দেওয়া হলো, দিয়ে বলা হলো যে কবি এই ড্যাফোডিলস ফুল দেখে কবির মধ্যে কি ধরনের অনুভূতি তৈরি হলো, এই কি ধরনের অনুভূতি তৈরি হলো এটা লিখতে গেলে কিন্তু পুরো কবিতাই কিন্তু আসলে লিখে ফেলা যায়। তো সুতরাং সেটি তোমার একটি বিষয় যেটি আসবে, অর্থাৎ কোনো প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। এরপরে যে জিনিসটি থাকতে পারে যে এই কবিতার যে থিম, মানে বিষয়বস্তু কি, সেই বিষয়বস্তুর উপরে কোনো প্রশ্ন তোমাকে দেওয়া থাকতে পারে, এবং সেটি কিন্তু তুমি যদি কবিতাটা ভালো করে বুঝতে পারো, সেটি তুমি থিম আকারে লিখতে পারো, এবং থিম আকারে না দিয়ে আবার সামারি আকারে দিতে পারে। তো এই থিম আকারে দিলে একটু হয়তো তুমি থিমটা কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না, তুমি ইচ্ছা করলে একটা কবিতার থিম 5টি সেন্টেন্সও লিখতে পারো, আবার একটু বড় করেও তুমি লিখতে পারো, আবার একটু ছোট করেও লিখতে পারো, কারণ থিমটা তোমার নিজের উপরে। তুমি যদি অল্প কথা, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, আমরা শেক্সপিয়ারের কথা শুনেছি, এবং সেই কথার আলোকে তুমি অল্প কথাও এটি থিম লিখতে পারো, আবার একটু বড় করেও তুমি লিখতে পারো। কিন্তু সামারির ক্ষেত্রে কিন্তু তুমি বড় করার কোনো সুযোগ পাবে না। তো কিন্তু যদিও বিষয়গুলো কিন্তু একই রকম, থিম এবং সামারির, কিন্তু পরিমাণগত কিছুটা পার্থক্য আছে। সুতরাং থিমও আসতে পারে, আবার কি আসতে পারে, সামারিও আসতে পারে, এবং থিম এবং সামারি দুটো বিষয়ের উপর তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে তুমি উত্তর দিতে পারো। এরপরে যে জিনিসটি আছে সেটা হচ্ছে এক্সপ্লানেশন। এই কবিতার থেকে তোমার হয়তো দুটো লাইন তুলে দেওয়া হলো, এবং সেই দুটো লাইন তুলে দিয়ে তোমাকে মানে বলা হলো যে এটি এক্সপ্লেন করো। যেমন আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউডের একটা বিখ্যাত লাইন আছে, পোয়েট কুড নট বাট বি গে। তো এই যে ইন সাচ এ জোক অ্যান্ড কোম্পানি, এই লাইনটা, এ পোয়েট কুড নট বাট বি গে ইন সাচ এ জোক অ্যান্ড কোম্পানি, যে একজন কবি কখনো এরকম একটি আনন্দময় নির্জনতায়
আনন্দিত না হয়ে পারে না। তো এই যে এই লাইন দুটি তোমাকে ব্যাখ্যা করতে বলা হলো এক্সপ্লানেশন, এবং এক্সপ্লানেশন তুমি কিন্তু একটু এক্সপ্লানেশন কিভাবে লিখতে হয় সেটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এক্সপ্লানেশন ভালো করে লিখতে গেলে 3টা পার্ট থাকতে হবে। প্রথম পার্টে এই কবিতা এটা মানে কোথা থেকে তুমি নিলে, এখানে এই লাইনগুলোতে কি বলা হয়েছে সেটা লিখবে পার্ট 1-এ বা প্রথম পার্টে, মানে প্রথম অংশে। দ্বিতীয় অংশে এটার ব্যাখ্যা তুমি লিখবে, আর তৃতীয় অংশে তোমার মানে ক্রিটিক্যাল কমেন্ট, শেষ পর্যন্ত তোমার যে মন্তব্যটা কি সে মন্তব্যটা তুমি করবে। এটি হচ্ছে এক্সপ্লানেশন, যেটি কিন্তু আসতে পারে, প্রস্তুতি তোমাকে নিতে হবে। এরপরে ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচের উপর আমি ধারাবাহিক কিছু ক্লাস নিচ্ছি, একটা নিয়েছি, আরো কিছু নেব। সেই ফিগার অফ স্পিচ, এই কবিতার মধ্যে কোন কোন ফিগার অফ স্পিচ তুমি পেয়েছো, যেমন আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউডের মধ্যে তুমি সিমিলি পেয়েছো, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন অ্যাজ বা লাইক ব্যবহার করে। তারপরে তুমি এখানে পার্সনিফিকেশন পাচ্ছ, নন পার্সোনাল থিং এর প্রতি পার্সোনাল অ্যাট্রিবিউশন, টু অ্যাট্রিবিউট দ্য কোয়ালিটি অফ এ পার্সন ইনটু নন পার্সোনাল থিং, সেটা তুমি পাচ্ছ। যেমন ক্লাউডকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, ড্যাফোডিলসকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা ব্যক্তি। এই যে পার্সনিফিকেশন অথবা হাইপারবলি, যে এক্সাজারেশন, কবি বলছেন 10,000 at once I saw। তো এই যে মানে ফিগার অফ স্পিচ গুলো, যে ফিগার অফ স্পিচ গুলো, অনেক ফিগার অফ স্পিচ তোমরা জানবে, প্রায় 25-30টা ফিগার অফ স্পিচ আছে। সেই ফিগার অফ স্পিচ গুলোর উপর তুমি প্রস্তুতি গ্রহণ করবে, এবং ওই কবিতার মধ্যে এই ফিগার অফ স্পিচ গুলো আছে কিনা, এবং সেই ফিগার অফ স্পিচ গুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে, যেটি তুমি এখানে পাবে। এরপরে যে জিনিসটি থাকবে সেটি হচ্ছে যে রাইম স্কিম। রাইম স্কিম মানে কি, এই কবিতার অন্তমিলগুলো, যেমন ফার্স্ট লাইনের সাথে কোন লাইন মিলছে। যদি ফার্স্ট লাইনের শেষের সাথে সেকেন্ড লাইন মিলে, তাহলে তোমাকে বলতে হবে এ, অর্থাৎ প্রথম দুই লাইনের মধ্যে এ হয়ে গেছে। আবার যদি এমন হয় যে ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন মিলছে এবং সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইন, তাহলে এ বি। এই যে ব্যাপারগুলো এ বি সি ডি এ, এই যে এইভাবে, অর্থাৎ কবিতার লাইনগুলোর অন্তমিলটা মানে কিভাবে এসেছে, এবং সেই জিনিসটাকে তুমি আইডেন্টিফাই করবে এবং সেটা এক্সপ্লেন করবে। শুধু আইডেন্টিফাই, তুমি লিখে দিলে এ বি এ, এটা দিয়ে কিন্তু কোনো মার্ক পাওয়া যাবে না। এ বি এ, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে। যেমন আমি একটু ব্যাখ্যা করি, একটু মানে ধারণা দিই। যেমন তোমার ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন মিলেছে, সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইন। তুমি বলো যে ফার্স্ট লাইন রাইমস উইথ দ্য থার্ড লাইন of this poem and the second line rhymes with the fourth line of this poem, so we get here a b এই যে ভাবে ব্যাখ্যা করা প্রত্যেকটা লাইনকে, সেটা কিন্তু রাইম স্কিম, এবং সেই রাইম স্কিমটার উপর তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপর আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে স্ক্যানিং বা স্ক্যানশন। এই স্ক্যানিং বা স্ক্যানশনটা কি, সেটা হচ্ছে যে তোমার এখানে কোন ধরনের মিটার ব্যবহার করা হয়েছে, এবং এখানে সেই জিনিসটি, যেমন এখানে কি আয়াম্বিক হয়েছে, এটা মানে ফার্স্ট সিলেবেলে আনএক্সেন্টেড, সেকেন্ড সিলেবেল অ্যাকসেন্টেড, এটা কি আয়াম্বিক হলো, নাকি এটা কি ট্রকেইক হলো, নাকি এটা ড্যাকটাইলিক হলো, নাকি এটা অ্যাম্ফিব্যাচিক হলো, নাকি এটা অ্যানাপেস্টিক হলো, এই যে মানে বিষয়গুলোকে এক্সপ্লেন করা। এবং আবার এখানে কয়েকটি মিটার আছে, এখানে কি 4টি মিটার আছে, নাকি এটা 5টি মিটার আছে, নাকি এখানে 6টি মিটার আছে। 5টি মিটার হলে পেন্টামিটার, 4টি মিটার হলে টেট্রামিটার, 3টি মিটার হলে ট্রাইমিটার, এই যে 6টি মিটার হলে হেক্সামিটার। এই যে মিটারের যে এক্সপ্লানেশন, এই সেটিকে করা, যেটা স্ক্যানিং। অনেক ছাত্রছাত্রীরা এটাকে একটু ডিফিকাল্ট মনে করে, কিন্তু আমি মনে করি যে এটি কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য এই জিনিসটি শেখা কিন্তু প্রয়োজন। না হলে কিন্তু আসলে এটা দুঃখজনক, একটা ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রী সে ইংরেজি সাহিত্য পড়ে ফেলবে, কিন্তু সে স্ক্যানিংটা জানবে না। এটা কিন্তু আসলে একটু দুর্ভাগ্যজনক। আমি এই জন্য এটাকে প্রস্তুতি গ্রহণ করতে বলবো। আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে মুড অ্যান্ড টোন, যে এই কবিতাটা কোন মুডে বা কোন টোনে এই কবিতাটা লেখা হয়েছে। মুড অ্যান্ড টোন মানে কি, যে কবিতাটা, এখন একটা কবিতা সেটিংটা কেমন ছিল, অ্যাটমসফিয়ারটা কেমন ছিল, এটা কি সেটিংটা কি খুবই মানে হ্যাপি সেটিং, নাকি আনহ্যাপি সেটিং, স্যাড সেটিং, এখানে কি ডার্ক সেটিং, নাকি এটা মানে এই যে সেটিংটা, মানে সিচুয়েশনটা কেমন ছিল, এটা কি খুব মানে অসুখী একটা মনোভাব, মানে খুব একটা বোরিং একটা মনোভাব, এই যে সেটিংটা কবি কিভাবে তৈরি করেছেন, সেই সেটিংটা লেখা, এটা মুড। আর টোন হচ্ছে কবি এই কবিতাটা লেখার সময় মানে তার টোনটা কেমন ছিল, সে কি খুব হ্যাপি টোনে কবিতা লিখেছে, রোমান্টিক টোনে কবিতা লিখেছে, যে সে কি কোনো অপটিমিস্টিক টোনে কবিতা লিখেছে, নাকি প্যাসিমিস্টিক টোনে কবিতা লিখেছে, নাকি এটা ফর্মাল টোনে কবিতা লিখেছে, নাকি এটা ইনফর্মাল টোনে লিখেছে। এই যে একটু মুড এন্ড টোন, এই বিষয়ের উপরে যে প্রস্তুতি, এবং সেই প্রস্তুতি তোমাকে কিন্তু নিতে হবে। এখানে কিন্তু এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এখানে 8টি বিষয়, এই 8টি বিষয়ের মধ্যে কিন্তু তোমাকে যে কোনো 5টি বিষয়ের উপর উত্তর দিতে হবে। এটা কিন্তু তোমার একটু অল্টারনেটিভ রয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু তোমার জন্য একটি সুবিধা। এবং সেই বিষয়গুলো তুমি যদি ধারাবাহিকভাবে প্রস্তুতি না নাও, অন্তত 15-20টা কবিতা সিলেক্ট করে সেগুলোর উপর যদি তুমি চর্চা না করো, তাহলে কিন্তু কোনোভাবেই তোমার পক্ষে কিন্তু ভালো ফলাফল আশা করা সম্ভব না। তো আমি তোমাদেরকে বলবো যে আমি তোমাদেরকে যে একটি মাত্র ছোট্ট একটি ক্লাসে আমি তোমাদেরকে সিনপসিস আকারে একটি প্রস্তুতির বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আমার কাছে মনে হয় যে তোমরা যদি এভাবে একটু প্রস্তুতি গ্রহণ করার দিকে এগিয়ে যাও, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। আসলে কিন্তু তোমাদেরকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে। আমি হয়তো তোমাকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম, এই গাইডলাইনের মাধ্যমে তোমরা এগিয়ে যাও, সেই কামনা করি আমি আমার আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।